তো হে বন্ধুরা, জেটেক্স মুভির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি 2008 সালে মুক্তিপ্রাপ্ত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম মুভি আয়রন ম্যান 1কে এক্সপ্লেন করব। যেমনটা আমি বলেছি যে এই মুভি দিয়েই এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের যাত্রা শুরু হয়। আর মার্ভেলের প্রতিটা মুভি কিন্তু একে অপরের সাথে কানেক্টেড থাকে। মানে যদি আপনি মার্ভেলের কোনো মুভি দেখতে চান তাহলে আপনাকে তার আগের মুভিগুলো দেখতে হবে, তাহলেই আপনি ওটার স্টোরি সম্পূর্ণ বুঝতে পারবেন। তাই চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। টনি স্টার্ক বিখ্যাত ওয়েপেন ডিজাইনার হাওয়ার্ড স্টার্কের ছেলে। হাওয়ার্ড স্টার্ক আর তার ওয়াইফ অনেক আগেই একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তারপর তার ছেলে টনি স্টার্ক, যে মাত্র 17 বছর বয়সেই এমআইটি থেকে গ্র্যাজুয়েট করে আর 21 বছর বয়সে তার বাবার কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রিজের দায়িত্ব নেয়। মানে এখন সে স্টার্ক ইন্ডাস্ট্রিজের সিইও। আর সেই কোম্পানির ম্যানেজার হচ্ছে হাওয়ার্ড স্টার্কের অনেক আগের বন্ধু ওবাইডিয়া স্টেন। আর এখন স্টার্ক ইন্ডাস্ট্রিজের ওয়েপেন পুরো দুনিয়াতে অনেক বিখ্যাত। তো এগুলোর জন্য একটি অ্যাওয়ার্ড শোতে কর্নেল জেমস রোডস টনিকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে ডাকে, কিন্তু টনি সেখানে ছিল না, যার কারণে তার ম্যানেজার এসে সেই অ্যাওয়ার্ডটি নেয়। অন্যদিকে আমরা দেখি যে সেই সময় টনি একটি ক্যাসিনোতে কিছু মেয়েদের সাথে মজা করছে। আসলে এই মুভিতে টনি স্টারকে একটি ধনী অহংকারী লোকের মতো দেখানো হয়েছে, যে কখনো কারো কথা শুনে না আর কাউকে পাত্তাও দেয় না। তো সেখানে রোডস এসে টনিকে তার পুরস্কারটি দেয়, কিন্তু টনি সেই পুরস্কারটি নিয়ে অন্য কাউকে দিয়ে দেয়। সেখানে বাইরে টনি একটি মেয়ের সাথে দেখা করে। মেয়েটি একটি রিপোর্টার ছিল, যার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান এভারহার্ট। তো টনি তো একটি প্লে বয়, তাই সে সেই মেয়েটিকেও পটিয়ে নেয় এবং সারা রাত তারা মাস্তি করতে থাকে। পরের দিন টনি স্টার্কের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস তাকে বলে যে আজ আপনার একটি ফ্লাইট আছে আর সেটা আপনার জন্য 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এরপর টনি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই ফ্লাইটের জন্য। সেখানে আমরা দেখতে পারি যে রোডি তার জন্য 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এরপর তারা রওনা দেয় আফগানিস্তানের জন্য, কারণ সেখানে টনি কিছু ওয়েপেনের ডিল করবে। সেখানে প্লেনের ভিতরে টনি ড্রিঙ্কস করা শুরু করে এবং সে রোডিকেও ড্রিঙ্কস করার জন্য জোর করে। রোডি প্রথমে তাকে না করে দেয়, কিন্তু শেষমেশ টনি তাকে পটিয়েই নেয় আর তারা দুজন মিলে সেখানে ড্রিঙ্কস করতে থাকে। পরে তারা আফগানিস্তানে ল্যান্ড করে। সেখানে টনি সবাইকে তার বানানো নতুন জেরিকো মিসাইলটির নমুনা দেখায়। এরপর সেখানে ডিল ফাইনাল করে টনি সেখানে আর্মিদের সাথে চলে যেতে লাগে, কিন্তু তখনই তাদের ওপর অ্যাটাক হয়, যার কারণে টনি কোনো মতে বাইরে এসে সাহায্যের জন্য বার্তা পাঠায়। কিন্তু তখনই টনির সামনে একটি মিসাইল এসে পড়ে, যেটাতে লেখা ছিল স্টার্ক ইন্ডাস্ট্রিজ। মানে এটা টনির কোম্পানিরই মিসাইল ছিল এবং সেই মিসাইলটি টনির সামনেই ব্লাস্ট হয়। টনি সেখানে জানে বেঁচে গেলেও সে মিসাইলের ছোট ছোট শার্পনেলগুলো টনির বুকের ভেতরে ঢুকে যায়। পরে যখন টনির জ্ঞান ফিরে তখন সে তার সামনে একজন মানুষকে দেখতে পায়, যার নাম ছিল ইয়ানসেন, আর তারা একটি গুহার মধ্যে রয়েছে। সেখানে টনি লক্ষ্য করে যে তার বুকে একটি যন্ত্র লাগানো আছে। সেটা দেখে টনি ইয়ানসেনকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে কি করেছো। তখন ইয়ানসেন তাকে বলে যে সে টনির জীবন বাঁচিয়েছে, কারণ সেই মিসাইলের শার্পনেলগুলো টনির বুকের ভেতরে ঢুকে গেছে, আর সেগুলো যাতে তার হৃৎপিণ্ড অবধি না পৌঁছায় সেজন্য ইয়ানসেন গাড়ির ব্যাটারি দিয়ে একটি ইলেকট্রোম্যাগনেট বানিয়েছে, যা সেই শার্পনেলগুলোকে এক জায়গায় আটকে রাখবে। এরপর আমরা দেখি একটি সন্ত্রাসী সংগঠনের লিডার, যার নাম আবু বাকার, সে টনির সাথে এসে কথা বলে। তারা বলে যে তাদের সংগঠনের নাম হচ্ছে 10 রিংস এবং এখন টনিকে তাদের জন্য একটি জেরিকো মিসাইল বানিয়ে দিতে হবে। সেখানে টনি প্রথমে তাদেরকে না করে দেয়, যার কারণে তারা টনিকে অনেক টর্চার করতে থাকে। এরপর তারা টনিকে নিয়ে বাইরে আসে এবং সেখানে টনি লক্ষ্য করে যে তার কোম্পানিরই অনেকগুলো মিসাইল সেখানে রয়েছে, যেগুলোর ব্যাপারে টনি কিছুই জানতো না। এরপর সেই সন্ত্রাসী আবু বাকার টনিকে বলে যে তাদের কাছে মিসাইল বানানোর সব জিনিসপত্র আছে এবং টনি যদি তাদেরকে সেই মিসাইলটি বানিয়ে দেয় তাহলে তারা তাকে ছেড়ে দেবে। কিন্তু টনি এটা ভালো করে জানে যে সে যাই করুক না করুক এই সন্ত্রাসীরা তাকে এমনিতেই মেরে ফেলবে। এরপর টনি আর ইয়ানসেন সেখানে আলোচনা করতে থাকে আর বলে যে তাদেরকে মিসাইল বানিয়ে দেই বা না দেই তারা আমাকে এমনিতেও মেরে ফেলবে, আর যদি আমি কিছু না করি তাহলে 1 সপ্তাহ এমনিতেই মারা যাব, কারণ টনি যদি তার অপারেশন না করায় তাহলে সেই মিসাইলের শার্পনেলগুলো টনির ইটারনালস অর্গানে ঢুকে যাবে। কিন্তু টনি তারপরেও হার মানে না এবং সে খুব জোর দিয়ে সেখানে কাজ করতে থাকে। সেখানে টনি তার অস্ত্রের এক এক পার্ট খুলে একটি অদ্ভুত জিনিস বানাচ্ছে। সেখানে টনি তার অস্ত্রের একটি ধাতু বের করে, যেটার নাম হচ্ছে প্যালাইডিয়াম, এবং এই ধাতু দিয়েই টনি একটি আর্ক রিয়েক্টর বানাবে। তো সেই সন্ত্রাসীরা জানে যে টনি তাদের জন্য মিসাইল বানাচ্ছে, কিন্তু টনি আসলে অন্য কিছু বানাচ্ছিল। সেখানে আমরা দেখি টনি অবশেষে একটি ছোট আর্ক রিয়েক্টর বানায়
আর্ক রিয়েক্টর হচ্ছে একটি ফিউশন ব্যাটারির মতো, যেটা অনেক ছোট কিন্তু এটা যথেষ্ট পরিমাণে শক্তি উৎপাদন করতে পারে। এরপর টনি ইয়ানসেনকে তার প্ল্যান দেখায় যে টনি আসলে কি বানাচ্ছে। সেখানে আমরা দেখি যে টনি একটি আর্মার বানাচ্ছে, যেটা দিয়ে সে এখান থেকে পালাতে পারবে। অন্যদিকে সেই সন্ত্রাসীরা তাদের উপর নজর রাখছিল, আর তারা দেখে যে টনি যেটা বানাচ্ছে সেটা তো মিসাইলের মতো লাগছে না, কিন্তু তাদের এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই, তাই তারা তাকে ডিস্টার্বও করে না। কিন্তু তাদেরই কমান্ডার, যার নাম হচ্ছে রাজা, তার একটু সন্দেহ হয়, আর তাই সে টনির কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে যে মিসাইলটি বানাচ্ছে সেটা কোথায়। ইয়ানসিন তাদেরকে বলে যে তারা ওটার ওপর কাজ করছে, কিন্তু রাজা তাকে মারতে থাকে, আর এক পর্যায়ে সে ইয়ানসিনকে মেরেই ফেলবে। কিন্তু তখন টনি তাদেরকে জানায় যে এই মিসাইলটি বানাতে হলে তার ইয়ানসিনের সাহায্য লাগবে, যার কারণে তারা ইয়ানসিনকে ছেড়ে দেয় আর বলে তাদের হাতে আর মাত্র একদিন সময় আছে। এরপর টনি অনেক পরিশ্রম করে এবং অবশেষে সে তার স্যুটটি বানিয়ে নেয়। এরপর ইয়ানসিন টনিকে সেই স্যুটটি পরতে সাহায্য করে, কিন্তু তখনই সেই সন্ত্রাসীদের আবার সন্দেহ হয় আর তারা আবার টনির কাছে যেতে লাগে। আর যখনই তারা সেখানের দরজা খুলে তখনই সেখানে একটি ব্লাস্ট হয়, যার থেকে তারা বুঝে যায় যে টনি সেখান থেকে পালানোর চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখি যে এই স্যুটটি তৈরি হতে আরও কিছু সময় লাগবে, যেই সময় তাদের কাছে নেই, আর তাই ইয়ানসিন একটি বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায়। পরে সেই সন্ত্রাসীরা টনিকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে টনি স্টার্কের সেই প্রথম স্যুটটি, যাকে বলা হয় মার্ক 1, সেটা রেডি হয়ে যায়। আর টনি তাদেরকে মারতে মারতে সেখান থেকে বের হয় এবং সে লক্ষ্য করে যে ইয়ানসিন একটি জায়গায় গুরুতর আহত হয়ে পড়ে আছে। টনি সেখানে তার সাহায্য করতে চাইছিল, কিন্তু ইয়ানসিন বলে যে তার সময় ফুরিয়ে এসেছে। এরপর যখন টনি স্টার্ক ওই গুহার থেকে বাইরে আসে তখন সেই সন্ত্রাসীরা তার উপর গুলি চালাতে লাগে, কিন্তু সেগুলো দিয়েও কোনো লাভ হয় না। তারপর টনি তার স্যুটের ফ্লেম থ্রোয়ার দিয়ে সেই সমস্ত জায়গা নষ্ট করে দেয় এবং সেখানে ব্লাস্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে টনি সেখান থেকে উড়ে চলে যায়। কিন্তু এই স্যুটটি বেশি অ্যাডভান্স ছিল না, তাই টনির সেই স্যুট একটি মরুভূমিতে ক্র্যাশ করে, যার পর টনি সেই মরুভূমিতেই চলতে থাকে। কিন্তু তারপরে রোডি তার পুরো ফোর্স নিয়ে এসে টনিকে রেস্কিউ করে নেয়। এরপর টনি আমেরিকাতে ফিরে আসে, যাকে দেখে পেপার খুশিতে কেঁদে দেয়। এরপর টনি পেপারকে একটি প্রেস মিটিং আয়োজন করতে বলে, আর টনি সেখানে চিজ বার্গার খেতে খেতে চলে আসে। সেখানে পেপারের সাথে একজনের দেখা হয়, যার নাম হচ্ছে এজেন্ট ফিল কলসন, যে শিল্ডের একটি মেম্বার। শিল্ডের ব্যাপারে আমরা আগামী মুভিগুলোতে আরও বেশি জানতে পারবো। সেখানে টনি সবাইকে জানায় যে স্টার্ক ইন্ডাস্ট্রিজ এখন থেকে আর কোনো অস্ত্র বানাবে না, যার কারণ হচ্ছে টনি দেখেছে যে তার অস্ত্র কত ভুল জায়গায় পাচার হচ্ছে, আর তাই টনি এই সিদ্ধান্ত নেয়। কিন্তু টনির এই কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, যার পর স্টেন টনিকে সেখান থেকে সরিয়ে দেয় এবং টনির কথাকে ঘোরানোর চেষ্টা করে। এরপর স্টেন টনিকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু টনি তাকে জানায় যে তাদের কোম্পানি এখন আর্ক রিয়েক্টর প্রজেক্টে কাজ করবে। স্টেইন তাকে বলে যে আর্ক রিয়েক্টর দিয়ে কোনো কাজই হবে না, কিন্তু তখনই টনি তাকে তার বুকে থাকা সেই আর্ক রিয়েক্টরটি দেখায়, যেটা দেখে স্টেইন একবারে অবাক হয়ে যায়, কারণ তারা অনেক দিন ধরেই একটি আর্ক রিয়েক্টর বানানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা কখনো সফল হয়নি। কিন্তু টনি এখন সেই আর্ক রিয়েক্টর বানিয়ে ফেলেছে। এরপর স্টেইন তাকে বলে যে তার কোম্পানির অস্ত্র বিভাগটি সেই সামলাবে, আর তাই টনিকে আর কোনো চিন্তা করতে হবে না। এরপর আমরা দেখি টনি তার অ্যাসিস্ট্যান্ট পেপারকে ডাকে আর তাকে বলে তার পুরনো আর্ক রিয়েক্টরটাকে পাল্টিয়ে একটি নতুন আর্ক রিয়েক্টর লাগাতে, আর পেপার সেটা করেও নেয়। এরপর পেপার টনিকে জিজ্ঞেস করে যে এই পুরনো আর্ক রিয়েক্টর সে কি করবে। তখন টনি তাকে এটা ফেলে দিতে বলে, কারণ পুরনো জিনিস টনি আর ব্যবহার করে না। কিন্তু এই পুরনো আর্ক রিয়েক্টরই টনির জীবন বাঁচিয়েছিল, তাই পেপার সেটাকে ফেলে দেয় না। এরপর আমরা দেখি টনি স্টার্ক আরও একটি আর্মার স্যুটে কাজ করছে, যেটার নাম সে দেয় মার্ক 2। আর এই আর্মারটি বানানোর সময় টনি একটি কারোর সাথে কথা বলতে থাকে, আর তাকে কি করতে হবে কি না করতে হবে তা বলতে থাকে, আর তার নাম হচ্ছে জার্ভিস, যে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। স্যুট বানানোর সময় স্বাভাবিক প্রথম কয়েক চেষ্টায় টনি ব্যর্থ হয়। এরপর পেপার তাকে বলে যে স্টেইন তার সাথে দেখা করতে এসেছে। তারপর টনি স্টেইনের সাথে দেখা করে। সেখানে সে টনিকে জানায় যে কোম্পানির শেয়ার প্রায় 40% নিচে নেমে গেছে, কারণ সেটা একটি অস্ত্র তৈরির কোম্পানি। আর টনি বলে দিয়েছে যে তারা আর কোনো অস্ত্র বানাবে না, যার কারণে সেই কোম্পানির বোর্ড ডাইরেক্টররা টনির ওপর অনেক রেগে আছে, আর তারা টনির ওপর কেসও করে দিয়েছে। এরপর স্টেইন এটা জানতে চায় যে টনি তার আর্ক রিয়েক্টর কিভাবে বানিয়েছে, কিন্তু টনি তাকে কিছুই বলে না।
এরপর আমরা দেখি টনি আবার তার স্যুটের ওপর কাজ করছে, আর অবশেষে সেই স্যুটটি ফ্লাইং টেস্ট কমপ্লিট করে নেয়, যার কারণে টনি তার মার্ক টু আর্মারটি পরেই বেরিয়ে পড়ে। টনি প্রথমে এইটা দেখে যে এই স্যুটটি পরে সে কত উপরে যেতে পারবে, তাই টনি আকাশের উপরে যেতে থাকে। কিন্তু বায়ুমণ্ডলের একটি স্তর পার করার পরেই টনির স্যুট বরফে জমে যেতে লাগে, আর টনির সেই স্যুট বন্ধ হয়ে যায়, যার কারণে টনি সেখান থেকে নিচে পড়তে থাকে। কিন্তু একবারে নিচে পড়ার ঠিক আগ মুহূর্তেই টনির স্যুট আবার অন হয়ে যায়, আর টনি তার স্যুট দিয়ে পুরো শহরে উড়তে থাকে। এরপর টনি তার ঘরে এসে একটি গিফট দেখতে পায়, যেটা পেপার তাকে দিয়েছে। সেটার ভেতরে টনির বানানো প্রথম আর্ক রিঅ্যাক্টরটি ছিল, যেটা টনির জীবন বাঁচিয়েছিল, আর সেটাতে লেখা ছিল এটা প্রমাণ যে টনি স্টার্কের হৃদয় রয়েছে। অন্যদিকে সেই সন্ত্রাসীরা টনির বানানো প্রথম আর্মার মার্ক 1কে মরুভূমিতে খুঁজে পায়, আর তারা সেটা আবার জোড়া লাগানোর চেষ্টা করে। এরপর আমরা দেখি টনির আরও একটি স্যুট বানানো শেষ হয়েছে, যেটা হচ্ছে মার্ক 3, আর টনি জার্ভিসকে এই স্যুটটি পেইন্ট করতে বলে। এরপর টনি খবরে দেখে যে তাদের কোম্পানিরই একটি পার্টি হচ্ছে, কিন্তু টনিকে সেখানে ডাকা হয়নি, তাই টনি তার গাড়ি নিয়ে এসে পার্টির জন্য বেরিয়ে পড়ে। সেই পার্টিতে টনির সাথে আবার সেই রিপোর্টারের দেখা হয়, আর সেই রিপোর্টার তাকে বেশ কিছু ছবি দেখায় যে গুলমিরা নামের একটি জায়গায় সেই সন্ত্রাসীরা হামলা করছে, আর তারা যেই অস্ত্র ব্যবহার করছে সেটা স্টার্ক ইন্ডাস্ট্রিজের তৈরি অস্ত্র। এগুলো দেখে টনি স্টেনকে জিজ্ঞেস করে যে আমাদের কোম্পানি ইলিগালভাবে কাদেরকে অস্ত্র দিচ্ছে। তখন স্টেন টনিকে আসল কথাটি বলে। আসলে টনির উপর যে বোর্ড মেম্বাররা কেস করেছিল সেটা স্টেনই করেছিল, আর সেই লুকিয়ে লুকিয়ে তাদের কাছে অস্ত্র বিক্রি করছিল। এগুলো শুনে টনি অনেক বেশি রেগে যায়, আর তাই বাসায় এসে টনি তার মার্ক 3 আর্মারকে রেডি করতে থাকে। এরপর আমরা আয়রন ম্যানের সবচেয়ে আইকনিক স্যুট আপ সিন দেখি, যার পর টনি উড়ে উড়ে সেই গুলমিরা নামক স্থানে পৌঁছে যায়। সেখানে সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করতে থাকে, কিন্তু টনি সেখানে এসে সেই সকল সন্ত্রাসীদের মেরে সবাইকে বাঁচিয়ে নেয়। এর সাথে সেখানে থাকা স্টার্ক ইন্ডাস্ট্রিজের যতগুলো অস্ত্র ছিল টনি সেই সবগুলো নষ্ট করে দেয়। এরপর যখন টনি সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আর্মিরা লক্ষ্য করে যে অজানা একটি জিনিস গুলমিরা থেকে পালাচ্ছে, আর তাই রডি টনি স্টার্ককে কল করে সাহায্যের জন্য, কিন্তু টনি তাকে জানায় যে এখন সে অনেক ব্যস্ত আছে। এরপর আমরা দেখি টনি স্টার্কের পিছনে দুটি ফাইটার জেট লেগে পড়ে, আর তারা টনির উপর হামলা করছে। তাই টনি তাড়াতাড়ি করে আবার রডিকে কল করে, আর তাকে বলে যে এই স্যুটের ভেতরে আমি নিজেই বসে আছি। এরপর সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়, মানে টনির সাথে বাড়ি খেয়ে একটি জেট ভেঙে যায়, আর যখন সেই জেটে থাকা পাইলট জ্যাকুয়েট করে তখন তার প্যারাশুট জ্যাম হয়ে যায়, যার কারণে তার প্যারাশুট খুলছিল না। কিন্তু তখন টনি এসে তার প্যারাশুটটি খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরে রডি সবাইকে জানায় যে এটা একটি ট্রেনিং ছিল, আর অ্যাক্সিডেন্টলি তাদের একটি প্লেন ক্র্যাশ হয়। এরপর আমরা দেখি টনি তার কাজ শেষ করে এসে তার স্যুটটি খুলতে থাকে, কিন্তু তখনই পেপার তাকে দেখে ফেলে, আর টনিকে এই অবস্থায় দেখে পেপার অনেক ভয় পেয়ে যায়, কারণ তার স্যুটে অনেকগুলো গুলির দাগ ছিল। এরপর আমরা এই মুভির মেইন ভিলেনকে দেখি, যে ছিল ওবাইডিয়া স্টেইন। আসলে টনি যে কিডন্যাপ হয়েছিল সেটাও ওবাইডিয়া করেছিল টেন রিংসের সাথে হাত মিলিয়ে। এরপর টেন রিংসের সেই কমান্ডার স্টেইনের সাথে ডিল করতে চায়, কিন্তু স্টেইন তাকে ধোকা দিয়ে দেয়। সে এখানে একটি অস্ত্রের ব্যবহার করে, যেটার থেকে অনেক হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বের হয়ে অন্যজনকে প্যারালাইজ করে দেয়, আর সে ওইটার ব্যবহার করে টনি স্টার্কের বানানো প্রথম স্যুটটি নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে টনি ওবেডিয়াসের প্ল্যান জেনে পেপারকে বলে যে তার কম্পিউটার থেকে সমস্ত সিক্রেট ফাইল চুরি করে আনতে, কিন্তু পেপার সেখানে টনিকে না করে দেয়, কারণ এই কাজে টনি স্টার্কের ওপর অনেক বড় বিপদ আসবে। কিন্তু সেখানে টনি পেপারকে বলে যে এতদিন আমি অনেকগুলো খারাপ কাজ করেছি তখন তুমি আমার সাথে ছিলে, কিন্তু আজ যখন আমি ভালো কাজ করতে যাচ্ছি তখন তুমি আমাকে না করে দিচ্ছ। আর এগুলো শুনেই পেপার ওবেডিয়াসের কম্পিউটার থেকে সমস্ত সিক্রেট ফাইল নিতে থাকে। সেখানে পেপার জানতে পারে যে সেক্টর 16-তে কিছু সিক্রেট কাজ চলছে, আর সাথে সাথে পেপার এটাও বুঝে যায় যে টনি স্টার্কের কিডন্যাপ হওয়ার পিছেও ওবেডিয়াসেরই হাত ছিল। আর ঠিক তখনই সেখানে ওবেডিয়াসও চলে আসে, কিন্তু তারপরও পেপার কোনো মতে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু তার যাওয়ার পরেই ওবেডিয়াস বুঝতে পারে যে পেপার সবকিছু জেনে গেছে, তাই সে পেপারের পিছে যেতে লাগে। কিন্তু তখন পেপার শিল্ডের সেই এজেন্ট ফিল কলসনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওবেডিয়াস তার সায়েন্টিস্টদের সাথে দেখা করে, আর তাদেরকে একটি ছোট আর্ক রিয়েক্টর বানাতে বলে, কিন্তু সায়েন্টিস্টরা তাকে বলে যে এত বড় একটি আর্ক রিয়েক্টরকে ছোট আকার দেওয়া কখনোই সম্ভব না। তখন ওবেডিয়া তাদেরকে বলে যে টনি স্টার্ক একটি গুহার ভেতরে আবর্জনা দিয়ে আর্ক রিয়েক্টর বানিয়েছে।
তখন সেই সায়েন্টিস্টরা তাকে বলে যে আমরা টনি স্টার্ক না। এরপর ওবাইডিয়ার কাছে আর কোনো রাস্তা না থাকায় সে টনি স্টার্কের কাছে যায় আর সেই অস্ত্রটির সাহায্যে টনি স্টার্ককে প্যারালাইজ করে দেয়। আর তারপরে সে টনির বুক থেকে সেই আর্ক রিয়েক্টরটি খুলে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পেপার রোডিকে কল করে টনির কাছে যেতে বলে, কারণ টনি হয়তো এখন কোনো বিপদে রয়েছে। আর সত্যি তাই ছিল। তার বুক থেকে সেই আর্ক রিয়েক্টর খুলে নেওয়ার পর টনি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তখন টনি লক্ষ্য করে যে সেখানে তার বানানো প্রথম আর্ক রিয়েক্টরটিও আছে, যেটাকে সে ফেলে দিতে বলেছিল, কিন্তু পেপার সেটা করেনি। আর তখন সেই আর্ক রিয়েক্টরটা দ্বিতীয়বারের মতো টনির জীবন বাঁচায়। এরপর ততক্ষণে সেখানে রোডিও চলে আসে আর সে এসেই টনিকে বলে যে পেপার শিল্ডের এজেন্টদের নিয়ে ওবাইডিয়াসকে অ্যারেস্ট করতে গেছে। কিন্তু টনি জানে যে এটা এখন এত সহজ হবে না, আর তাই টনি তার স্যুটটি পরে সেখান থেকে চলে যায়। এরপর যখন পেপার ওবাইডিয়াসকে অ্যারেস্ট করতে যায়, তখন আমরা দেখি ওবাইডিয়াস টনির বানানো প্রথম স্যুটটি আবার ঠিক করে নেয় আর সেটা দিয়েই সে তাদের ওপর হামলা করে। পেপার কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওবাইডিয়াস তারপরও তাকে ধরে ফেলে। কিন্তু তখনই টনি এসে পেপারকে বাঁচিয়ে নেয়। এরপর টনি সেখান থেকে উড়ে আকাশের উপরে যেতে লাগে আর তার দেখা দেখি ওবাইডিয়াও উপরে গিয়ে তাকে ধাওয়া করতে লাগে। কিন্তু যখন তারা আকাশের অনেক উপরে উঠে যায়, তখন ওবাইডিয়াসের স্যুট জমে যায়, কারণ উপরের বায়ুমণ্ডল অনেক ঠান্ডা আর তার স্যুট অফ হয়ে সে নিচে পড়ে যায়। এখন বলতে পারো যে তাহলে টনির স্যুট কেন জমল না? আসলে টনি স্টার্ক এমন একটি মানুষ যে তার প্রতিটি ভুল থেকে শিক্ষা নেয়। তাই যখন প্রথমবার তার স্যুট জমে যায়, তারপরে সে তার স্যুট এমনভাবে বানায় যেন সেটা আকাশের অনেক উপর অব্দি যেতে পারে। তো টনি মনে করে যে এত উপর থেকে পড়ার কারণে ওবাইডিয়াস মারা গেছে, কিন্তু সে এখনো বেঁচে ছিল। এসব কিছু দেখে আর্মিরাও কিছু করার জন্য রেডি হতে লাগে, কিন্তু তখন রোডি তাদেরকে বলে যে এটা একটি ট্রেনিং চলছে। অন্যদিকে টনি অনেক বাজেভাবে ফেসে যায়, যার কারণে সে পেপারকে বলে যে ওই বড় আর্ক রিয়েক্টরটাকে একবারে ফুললি চার্জ করতে। আর টনির কথা মতো পেপার তাই করে, যার কারণে সেই আর্ক রিয়েক্টরটি ব্লাস্ট হয়। আর তার কারণেই সেখানে থাকা ইলেকট্রিসিটি চার্জের কারণে ওবাইডিয়াসের স্যুট নষ্ট হয়ে যায় এবং সে অনেক উপর থেকে সেই আর্ক রিয়েক্টরের উপরে পড়ে, যার কারণে ওবাইডিয়াস সেখানেই মারা যায়। এই সব কিছুর পর ফিল কোলসন টনিকে বাঁচানোর জন্য একটি ভালো স্ক্রিপ্ট লেখে, যে তার ম্যানেজার কোথাও ঘুরতে গিয়েছিল আর সেখানেই প্লেন ক্র্যাশ করে সে মারা যায়। কিন্তু তারা দুজন যে রাস্তায় মারামারি করেছিল সেটা তো সবাই দেখে নিয়েছে, আর অনেকেই তার নাম দিয়েছে আয়রন ম্যান। এরপর টনি প্রেসের সামনে যায় এবং সেখানে সে অ্যানাউন্স করে দেয় যে আমি হচ্ছি আয়রন ম্যান। যার পর এই মুভির গল্প এখানে শেষ হয়ে যায়। এরপর এই মুভিতে আমরা একটি পোস্ট ক্রেডিট সিন দেখি, যেটাতে আমরা দেখতে পারি যে শিল্ডের একজন ডিরেক্টর, যার নাম নিক ফিউরি, সে টনিকে বলে যে তুমি একাই সুপারহিরো না, এই পৃথিবীতে আরও অনেক সুপারহিরো আছে। আর সে টনির সাথে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ নিয়ে কথা বলতে এসেছে। এখন এই অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ কি, এটা নিয়ে আমরা মার্ভেলের পরবর্তী মুভিতে দেখতে পারবো। আর আজকের ভিডিও এখানে শেষ হয়ে যায়। এই মুভিতে তোমরা 10-এর মধ্যে কত নাম্বার দিবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স মুভিজ।